আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান। এই শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত একদিনে ফের হাজার ছাড়ালো। যুক্তরাজ্যের নতুন ধরন দেশে শনাক্ত। সহস্রিক টিকা নিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ভারতকে সব দিয়ে বাংলাদেশ কিছুই পাবে না, তা হয় না মন্তব্য বিএনপি নেতাদের। প্রহসনের নির্বাচনে আর না যাওয়ার ঘোষণা। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় 150 জনের বিরুদ্ধে পুলিশের মামলা। জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মহামারীর এক বছরে দেশে কিডনি রোগের 3 গুণ আর স্ট্রোকে প্রাণহানি বেড়েছে দ্বিগুণ, পরিসংখ্যান ব্যুরোর তথ্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 2 মাস পর করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1018 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন করোনায় প্রাণ গেছে আরও 7 জনের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 8496 জন। 24 ঘন্টায় 17,032 জনের নমুনা পরীক্ষা হয়েছে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,53,105 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,264 জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো 5,06,613 জনে। এদিকে যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরন বাংলাদেশে জানুয়ারিতে শনাক্ত হয়েছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার অধ্যাপক এবিএম খুরশিদ আলম। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা সপ্তাহের উদ্বোধনকালে এই তথ্য জানান তিনি। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন 501Y.V1 দ্রুত ছড়িয়ে পড়লে দেশটি থেকে আসা যাত্রীদের ব্যাপারে বাড়তি সতর্কতা নেয় বাংলাদেশ। জানুয়ারির শুরুতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামা এক যাত্রীর শরীরে যুক্তরাজ্যের নতুন ভাইরাসের ধরনটি প্রথম শনাক্ত হয়। তারপর সিলেট ওসমানী বিমানবন্দরে শনাক্ত হন আরেকজন। এভাবে মোট 6 জনের শরীরে পাওয়া যায় এই ভাইরাস। খবরটি দেরিতে প্রকাশের কারণ ব্যাখ্যা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 3 মাস আগে এটা আবিষ্কৃত হয়েছিল, সেটার আমরা প্রেস মিডিয়া ইত্যাদিতে তখন আসে না, যেহেতু আমরা মাত্র 2 জনের মধ্যে আমরা সেটা পেয়েছিলাম। যেই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনটা সবগুলো স্ট্রেনকে কভার করবে কিনা আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আমি জানি যে এটা কভার করবে। 2 মাস পর দেশে করোনায় আক্রান্তের সংখ্যা একদিনে হাজার ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, আবারও সংক্রমণ বাড়ার সঙ্গে এই ধরনটির সম্পর্ক আছে কিনা তা নিয়ে। আইইডিসিআর বলছে, সংক্রমিত ওই ব্যক্তিদের থেকে অন্য কেউ আক্রান্ত হয়নি। আমরা জানুয়ারির প্রথম থেকে মাঝামাঝি সময় পর্যন্ত বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট ইউকে ভ্যারিয়েন্টও পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আইসোলেশন করে যারা পজিটিভ ছিলেন তারা সুস্থ হয়ে গেছেন এবং অন্যান্য যারা কন্ট্যাক্টে ছিলেন আমরা কন্ট্যাক্টদের ফলো আপ করেছি এবং 14 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রেখে টেস্ট করে তারপরে তাদেরকে আমরা বাড়ি পাঠিয়েছি এবং সবাই সুস্থ আছেন এবং আমাদের দেশে যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট দিয়ে ব্যাপকভাবে কোনো সংক্রমণ এখনো হয় নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যুক্তরাজ্যের করোনার নতুন ধরনটি এরই মধ্যে 83টি দেশে ছড়িয়ে পড়েছে। নতুন এই ভাইরাসটি আগের স্ট্রেনের তুলনায় 70% বেশি গতিতে ছড়ায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ করোনা টিকা নিয়েছেন। তিনি সবাইকে টিকা নিতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বুধবার বিকেলে বঙ্গভবনে করোনা টিকার প্রথম ডোজ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। একই সঙ্গে তার স্ত্রী রাশিদা খানমও টিকা নিয়েছেন। এ সময় বঙ্গভবনে বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে গত 4 মার্চ গণভবনে করোনা টিকার প্রথম ডোজ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 27 জানুয়ারি প্রধানমন্ত্রী করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। বিএনপি নেতারা গতকাল বলেছেন, ভারতের সাথে কানেক্টিভিটি চান তারা, কিন্তু ভারতকে সব দিয়ে বাংলাদেশ কিছুই পাবে না, তা হয় না বলে মন্তব্য করেন বিরোধী নেতারা। তাদের প্রশ্ন, ফেনী নদী আর তিস্তার পানি বন্টন চুক্তি কেন হয় না? অবিলম্বে নতুন নির্বাচন কমিশন গঠন করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান বিএনপি নেতারা। খণ্ড খণ্ড মিছিল, দাবি আদায়ে স্লোগান, সামনে ব্যানার, হাতে দলীয় পতাকা। যে মিছিলের গন্তব্য খিলগাঁও তালতলা।
যদিও প্রথমে রাজধানীর মোহাম্মদপুরের শহীদ পার্ক মাঠে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়, কিন্তু শেষ মুহূর্তে মঙ্গলবার রাতে খিলগা তালতলা এলাকায় বিএনপিকে সমাবেশ করার কথা বলে আইন শৃঙ্খলা বাহিনী। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। দলটির নেতারা অভিযোগ করেন, স্বাধীনতার 50 বছর পরও জাতিকে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে। 50 বছর পরে এসে আমি আপনাদের বলতে চাই, তরুণ সমাজ আজকে জেগে উঠেছে, নতুন প্রজন্ম আজকে জেগে উঠেছে। আমরা আর এই ধরনের সাম্রাজ্যবাদী আধিপত্য মেনে নিব না। ভোটাররা কি চায় সেটা আজকে আমাদের সকলের সামনে প্রস্তুত হয়েছে। আমাদের সকলের সামনে দেখানো হচ্ছে যে যতই চুরি করুক, জনতা আমাদের সাথে, আমাদের মেয়রদের সাথে, আমাদের ধানের শীষের সাথে। রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, প্রহসনের কোনো নির্বাচনে আর যাবে না বিএনপি। অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা। আমরা যদি মিটিং করতে চাই ময়দানে, আপনাদেরকে পাঠান কমিউনিটি হলে। এই আপনারা গণতন্ত্র ফেরত দেওয়া? গণতন্ত্র দিয়েই থাকেন, মানুষের জীবন জয় করে থাকেন, তাহলে এই বিএনপির মিটিংয়ে আপনি ভয় পান কেন? যেদের সুষ্ঠু ভোটের সময় আসবে সেদিন নির্বাচন করব। আমি বলতে চাই, সময় আসবে না, সময় কেউ দেবে না। এই সময় আমাদেরকে বুকের রক্ত দিয়ে আদায় করে নিতে হবে। যেদিন বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, সেদিন আমরা ভোটে অংশগ্রহণ করব। এখন আন্দোলন শুরু হয়েছে, সেই ভোটাধিকার ফিরে নেওয়ার আন্দোলন শুরু হয়েছে। এই সরকারের এত দুর্বলতা কেন? কেন আমার নিজের নাগরিকের কথা বলতে সে ভয় পায়? কেন? কানেক্টিভিটি আমরা চাই। আমরা চাই যে কানেক্টিভিটি হোক, বাণিজ্য বাড়ুক, প্রসার ঘটুক, কিন্তু আমি কিছুই পাবো না। আমি পোর্ট দিয়ে দেব, আমি আমার এয়ারপোর্ট ব্যবহার করতে দেবো, রাস্তা ব্যবহার করতে দেবো, কিন্তু বিনিময়ে আমি ফেনী নদীর পানিরও হিস্সা পাবো না, তিস্তা নদীর পানিরও হিস্সা পাবো না। এটা তো হতে পারে না। জনগণের ভোটাধিকার আদায়ে আগামী দিনে ঢাকা মহানগর দক্ষিণ ও চট্টগ্রামেও সমাবেশের কথা জানান বিএনপি নেতারা। বরিশাল, খুলনা এবং রাজশাহীর পর এবার ঢাকা মহানগর উত্তরে সমাবেশ করল বিএনপি। মূলত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের দাবিতে তাদের এই সমাবেশ। তবে অবাধ, সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের আগে তারা বলছেন, নির্বাচন কমিশনের পরিবর্তন জরুরি। আর এজন্য আগামী দিনে আরও কঠোর কর্মসূচি বাস্তবায়নের কথাই বললেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এ পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে। আর 98 জনের নাম উল্লেখ করে মোট 150 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। নোয়াখালী প্রতিনিধি নুরুল আমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাটে মঙ্গলবার আওয়ামী লীগের 2 পক্ষের গোলাগুলিতে হতাহতের ঘটনার পর জারি করা হয় 144 ধারা। উপজেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে। বসুরহাট বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ। সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাতবোমা, দেশীয় অস্ত্র, লাঠি সোটা সহ 28 জনকে গ্রেফতার করা হয়। দায়ের হয়েছে মামলাও। 144 ধারা জারি আছে এবং এটা বলবৎ রাখার জন্য পুলিশ, ম্যাজিস্ট্রেট, র্যাব সবাই যৌথভাবে কাজ করছে এবং পরবর্তীতে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা না হয়, কোনোভাবে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যাওয়ার জন্য এই জন্য আমরা একদম তৎপর রয়েছি। মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির হায়াত খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন নিহত এবং 15 জন গুলিবিদ্ধ সহ 40 জন আহত হন। বিগত 2 মাস আগ থেকে বলতেছি যে নোয়াখালী এবং ফেনীর অপরাজনীতি হোতা একরামুল করিম চৌধুরী এবং নিজাম হাজারির নেতৃত্বে এখানে সন্ত্রাস, নানা অনিয়ম চলছে, অস্ত্রবাজি চলছে, মোস্তানি চলছে। এটা বন্ধ করা দরকার, কিন্তু কোনো পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে আজকে 2টা লাশ এখানে পড়ছে। এদিকে সংঘর্ষে নিহত আলাউদ্দিনকে চরফকিরা গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। আমার এখন এই 2টা সন্তান, আমি কি করুম গো? বাংলাভিশন নিউজ ডেস্ক।
এদিকে কোম্পানিগঞ্জের ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বলেছেন, এই ঘটনায় কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। ঘটনা তদন্ত রিপোর্ট এলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আলোচনা সভায় সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোম্পানিগঞ্জে সংঘর্ষে একজন দলীয় কর্মী নিহতের ঘটনা দুঃখজনক। ঘটনাটি সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, আইন সমানভাবে প্রযোজ্য। জানান, এরই মধ্যে ঘটনার সাথে জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে, অভিযান চলছে। এ ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা বা সংঘর্ষের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের পরিচয় না দেখে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য, কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। কারো অপকর্মের জন্য শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জন ম্লান হতে দেয়া হবে না বলে মন্তব্য তার। এ দুঃখজনক ঘটনার বিচার হবেই। আমি তদন্তপূর্বক রিপোর্ট গঠনের জন্য দলীয়ভাবে নোয়াখালী জেলা আওয়ামী লীগকে নির্দেশনা দিয়েছি। জেলা থেকে রিপোর্ট এলে কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। বেশ কিছুদিন থেকে কোম্পানিগঞ্জ তথা বসুরহাট এলাকা জনজীবনে অস্থিরতা বিরাজ করছিল। সরকার এখন কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। আশা করছি শীঘ্রই জনজীবনে স্বস্তি ফিরে আসবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। মহামারীর এক বছরে দেশে কিডনি রোগে মৃত্যু 3 গুণ বেড়েছে। স্ট্রোকে প্রাণহানি বেড়েছে দ্বিগুণ। হার্ট অ্যাটাক, লিভার ক্যান্সার ও ডায়াবেটিক্সের মতো জটিল অসুখ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় 365 দিনে মারা গেছেন 8.5 লাখ মানুষ, জানিয়েছে সরকারি পরিসংখ্যান প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 5.32%। করোনার দুর্যোগে দেশে এ পর্যন্ত প্রাণ গেছে 8,500 মানুষের। তবে এর চেয়েও উদ্বেগের বিষয় হলো জটিল রোগে মারা যাওয়ার হিসাব। মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণ করে পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, কিডনি রোগে মৃত্যু 18,000 বেড়েছে। এক বছরের ব্যবধানে ব্রেন স্ট্রোকে মৃত্যু বেড়েছে 40,000। প্রতিষ্ঠানটির প্রতিবেদন বলছে, দেশে হৃদরোগে মৃত্যু কমেছে, তবে হার্ট অ্যাটাকে প্রাণহানি 33,000 বেড়েছে। ডেঙ্গু, নিউমোনিয়ার মতো কিছু অসুখে মৃত্যু কমলেও ক্যান্সার ও প্যারালাইসিসে প্রাণহানি বেড়েছে উদ্বেগজনক হারে। ব্লাড ক্যান্সার বেড়েছে, ব্রেইন স্ট্রোকের বেড়েছে অনেক। সেখানে 45,502 জন ছিল, 2020-এ সেটি 85,360 জন হয়েছে। আমরা এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যে এইগুলোতে মৃত্যুর হার বেশি বা বেড়ে যাচ্ছে। বাজার বিশ্লেষণ করে পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, শাকসবজির দাম কমলেও চাল তেলের বাড়তি দর ফেব্রুয়ারিতে উস্কে দিয়েছে মূল্যস্ফীতি। কারণটা তো আমরা সরাসরি বলতে পারবো না যে কী কারণে বেড়েছে, তবে বাজারের যে প্রাইস সেগুলি বেড়েছে। খাদ্যের ক্ষেত্রে চাল, ব্রয়লার মুরগি, ভোজ্য তেল, চিনি ইত্যাদির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে বেড়েছে। রড, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি প্রায় 0.5% বেড়েছে। তবে 2019 সালের তুলনায় এই মূল্যস্ফীতি কম বলে জানিয়েছেন বিবিএসের কর্মকর্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সাইম জানিয়েছে, করোনার কারণে প্রায় 62% মজুরি ভিত্তিক এবং 80% স্ব উদ্যোগে নিয়োজিত মানুষের আয় কমে গেছে। একই কারণে 20% প্রবাসী কাজ হারিয়েছেন। এর মধ্যে মালয়েশিয়া, কুয়েত ও ওমান প্রবাসীরা বেশি কাজ হারিয়েছেন বলে গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে। করোনার কারণে মজুরিভিত্তিক কাজে জড়িত ও অভিবাসীদের উপর কী ধরনের প্রভাব পড়েছে তা নিয়ে জরিপ করে গবেষণা সংস্থা সানেম। গত বছর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত করোনায় ক্ষতিগ্রস্তদের উপর ভিত্তি করে এই জরিপ চালানো হয়। এতে দেখা যায়, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন, হোটেল, পর্যটন সহ বিভিন্ন খাতে জড়িত মজুরিভিত্তিক মানুষেরা। অনেকে বাধ্য হয়েছেন শহর ছেড়ে গ্রামে ফিরে যেতে। কেউ কেউ ফিরে এলেও আগের কাজ আর ফিরে পাননি। বুধবার ভার্চুয়ালি প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অ্যারাউন্ড 62% তারা বলেছে তাদের আয় কমেছে। যারা নির্মাণ কাজে রয়েছে, যারা পরিবহন খাতে রয়েছে, তাদের বেশি শতাংশ মানুষ কিন্তু বলছে যে
তাদের আয়ের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করেছে। আর স্বনিয়োজিত কাজে যারা রয়েছে তাদের ৮০% মতো উৎপাদনের ক্ষেত্রে, তাদের প্রফিটের ক্ষেত্রে তারা নেতিবাচক প্রবণতা লক্ষ্য করেছে। আগের যারা ইম্প্যাক্টেড তাদেরকে নিয়ে আমরা কিন্তু ডিল করছি। লেবার মার্কেটে কিন্তু ইতিমধ্যে আরো ২০ লক্ষ ইয়াং ফেস ঢুকে গেছে। তাদের কি হলো সেই খবরটা কিন্তু আমরা এখানে নিচ্ছি না। এবং তার মানে যে আনএমপ্লয়মেন্ট যে গভীরভাবে বেড়ে যাচ্ছে, স্ট্রাকচারাল টাইপ অফ আনএমপ্লয়মেন্ট। বক্তারা বলেন, করোনার কারণে ৪ লাখ প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরেছে। সঠিক নীতির অভাবে ভবিষ্যৎ রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা তাদের। দোজ হু আর ইন ডিস্ট্রেস তাদেরকে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের ভেতরে অথবা ওয়ান টাইম ক্যাশ গ্রান্টের ভেতরে নিয়ে আসা হোক, কিন্তু সেইটা আমরা করতে পারিনি। এই কারণে আমরা বলছি লং টার্মে এখন আমাদের একটা এমার্জেন্সি গাইডলাইন, এমার্জেন্সি সিচুয়েশন গাইডলাইন আমাদের প্রয়োজন, যেটা ইন্টারন্যাশনাল লেবার মাইগ্রেশনের ক্ষেত্রে নেই। কয়েক লক্ষ লোক চলে এসছে এবং গত ৮ মাসে কেউ যেতে পারেনি। ফলে একটা ভয়ানক রকমের মানে এখানে একটা কন্ট্রাকশনই আমরা দেখতে পাই। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে হলে শুধু পণ্য ভিত্তিক নয়, খাত ভিত্তিক নীতি প্রণয়ন করতে হবে বলে মনে করেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নাম না জানা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন তিনি। আদালতের কাছে কিশোর তার উপর নির্যাতনের বিচার চেয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস প্রায় আধা ঘন্টা কিশোরের জবানবন্দি রেকর্ড করেন। এ সময় কিশোর তার উপর নির্যাতনের বর্ণনা দেন। আদালতের কাছে কিশোর বলেন, গত বছরের 2 মে সন্ধ্যা 6:45টার দিকে তার কাকরাইলের বাসায় 17 থেকে 18 জন লোক এসে তাকে প্যান্ট শার্ট পরে বাইরে আসতে বলেন। এ সময় তার মুঠোফোন ও কম্পিউটার জব্দ করেন ওই লোকেরা। এরপর 5 মে হেফাজতে নেওয়ার আগ পর্যন্ত তাকে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয় বলে কিশোর আদালতের কাছে অভিযোগ করেন। মামলার আবেদনের বিষয়ে 2-1 দিনের মধ্যে আদেশ দেবেন আদালত। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীনতার 50 বছরে যোগাযোগ ব্যবস্থায় অনেক উন্নয়ন হয়েছে। এর মধ্যে বড় বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে নৌপথ, সড়কপথ এবং রেলপথের যে ভারসাম্য ছিল তা অনেকাংশেই বিলীন। দেশের যোগাযোগ ব্যবস্থার এই ব্যাপক উন্নয়নকে বিক্ষিপ্ত ও অপরিকল্পিত হিসাবেও দেখছেন তারা। স্বাধীনতোত্তর বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ছিল ভঙ্গুর। সড়ক, রেল, নৌপথ এবং তৎকালীন সেতুগুলো পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। স্বাধীনতার পর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গ্রহণ করা হয় 30 বছর মেয়াদী পরিকল্পনা। রাজধানীর সাথে জেলা শহরের নিরবিচ্ছিন্ন সংযোগ স্থাপনই ছিল বড় অগ্রাধিকার। পর্যায়ক্রমে জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে প্রত্যেকটি ইউনিয়ন গ্রামের সাথে সড়ক সংযোগ স্থাপন করাটাই ছিল পরিকল্পনায়। 1970 সালে দেশে পাকা সড়ক ছিল 3860 কিলোমিটার, যা বর্তমানে প্রায় 22,000 কিলোমিটারে পৌঁছেছে। গত এক যুগে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে তা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। নানা জল্পনা শেষে প্রবত্তা পদ্মায় যেমন ডানা মেলেছে স্বপ্নের পদ্মা সেতু, ঠিক তেমনি রাজধানীর বুকে দৃশ্যমান হয়েছে উন্নত দেশগুলোর অনুকরণে স্বপ্নের মেট্রো রেল। সদ্য স্বাধীন হওয়া দেশটিতে সেতুর সংখ্যা ছিল হাতে গোনা। বর্তমানে ছোট বড় মিলিয়ে কয়েক হাজার সেতু রয়েছে। শুধু তাই কি, রাজধানী ও এর আশেপাশে তৈরি হয়েছে অসংখ্য ফ্লাইওভার, যা 10 বছর আগেও বাংলাদেশের মানুষের জন্য ছিল কল্পনাতীত। এছাড়া দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে যোগাযোগে নতুন নতুন স্থাপনা ছুঁয়েছে উন্নয়নের মাইল ফলক। চট্টগ্রামের কর্ণফুলী টানেল, যমুনা সেতু, দৃষ্টিনন্দন ঢাকা মাওয়া হাইওয়ে, মনোমুগ্ধকর হাতির ঝিল নতুন মাত্রা যোগ করেছে যোগাযোগে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আমরা যেভাবে পেয়েছিলাম অত্যন্ত ভঙ্গুর, পর্যদস্ত ছিল। অবকাঠামোর দিক থেকে অর্জন অনেক বলবো, বিশেষ করে গত 10-12 বছর ধরে উন্নয়নের যে ব্যাকলগটা ছিল, যে উন্নয়নের বঞ্চনা ছিল, সেখান থেকে সরকারের নিজস্ব অর্থায়ন দিয়ে বড় বড় প্রজেক্ট করা,
ডেফিনিটলি অত্যন্ত কি বলবো প্রশংসার দাবি রাখে যেগুলি। স্বাধীনতা লাভের সময়ে দেশে রেলপথ ছিল 2857 কিলোমিটার, যা গত 50 বছরে প্রায় আগের অবস্থাতেই রয়ে গেছে। অন্যদিকে সংকুচিত হয়েছে নৌপথ। দু একটি লঞ্চ টার্মিনালে উন্নয়ন ছাড়া গত 50 বছরে এই খাতের উন্নয়ন উল্লেখ করার মতো নেই। অথচ সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে নৌপথের বিকল্প নেই। রেল তার উন্নয়ন করছে সড়কের সাথে জট লাগিয়ে, তাহলে রেল যদি বেশি পপুলার হয় সড়ক তখন আনপপুলার হবে, কারণ লেভেল ক্রসিংয়ের সাথে তো আছে। সড়ক আবার রেল নৌপথের সাথে জট লাগিয়ে ফেলছে, ব্রিজ করছে, তলা দিয়ে যাচ্ছে না বড় বড় জাহাজ। তাহলে কি হলো উন্নয়নটা? বিক্ষিপ্ত, অপরিকল্পিত এবং এখনও চলছে। ডিস্ট্রিবিউশনটা এমনভাবে করব আমাকে যেন এখানে একটা ভারসাম্য আসে, টেকসই আসে। সুতরাং নৌপথের যেই ফোকাসটা থাকার কথা ছিল, সামহাও লো হাইটের ব্রিজগুলি করে দখন দূষণে এখন নাব্যতাহীন জীর্ণ শীর্ণ এই নদীপথগুলি, তার যেই জৌলস ছিল একসময় সেটা নাই। এসব অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন তদারকির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে সে দেশের যোগাযোগ ব্যবস্থার উপর। গত 10 বছরে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বিস্ময়কর পরিবর্তন এসেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে 90% মানুষ যেখানে নৌপথের উপর নির্ভর করত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সেখানে 85% মানুষ নির্ভর করছে সড়ক মহাসড়কের উপর। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক মহাসড়কের পাশাপাশি নৌপথ এবং রেলপথকে সমানভাবে উন্নত করা গেলে দ্রুতই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বাংলাদেশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা মাওয়া হাইওয়ে, ঢাকা। কারো প্ররোচনায় ব্যাংকের শাখা না খোলার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল। সকল প্রকার অপচয় বন্ধ করে সফল ব্যাংকের দৃষ্টান্ত অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার রাতে স্থানীয় একটি হোটেলে দেশের 60তম ব্যাংক হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি। এ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থমন্ত্রী বলেন, নতুন ব্যাংকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। ব্যাংকে অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম জোরদারে পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ডিজিটাল পদ্ধতির মধ্য দিয়ে ব্যাংকের কার্যক্রম জোরদারে পরামর্শ দেন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি উপস্থিত ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ মুনি বলেছেন, ই কমার্স সহ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে রাজস্ব আদায় বাড়ানো হবে। এনআরবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় এ তথ্য জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, উন্নয়নের স্বার্থে রাজস্ব আদায় বাড়াতেই হবে। সেক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মে রাজস্ব আদায়ের বড় উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজস্ব আদায় প্রক্রিয়ায় ডিজিটালাইজেশনের ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান। প্রাক বাজেট আলোচনায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে বলেন, কোভিড বাস্তবতায় লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হবে না, তাই বাস্তবসম্মত রাজস্ব লক্ষ্যমাত্রা নেওয়া উচিত। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনা আক্রান্ত একদিনে ফের হাজার ছাড়ালো যুক্তরাজ্যের নতুন ধরন দেশে শনাক্ত। ৬০টি টিকা নিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ভারতকে সব দিয়ে বাংলাদেশ কিছুই পাবে না, তা হয় না, মন্তব্য বিএনপি নেতাদের। প্রহসনের নির্বাচনে আর না যাওয়ার ঘোষণা। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় 150 জনের বিরুদ্ধে পুলিশের মামলা, জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মহামারীর 1 বছরে দেশে কিডনি রোগে 3 গুণ আর স্ট্রোকে প্রাণহানি বেড়েছে 2 গুণ, পরিসংখ্যান ব্যুরোর তথ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপে। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংস্কৃত অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv, facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।